আসসালামু আলাইকুম স্কুলের পোলাপান কেমন আছো তোমরা? হালকেনস্টাইন স্কুলে আবারও স্বাগতম। আমাদের নতুন টি শার্ট আর কি। তো হালকেনস্টাইন স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটা যে কিভাবে তুমি স্কুলে ভালো রেজাল্ট করবা, এই ভিডিও তোমরা অনেকে দেখছো। স্কুলে ভালো রেজাল্ট করার অনেক ভিডিও আছে অনলাইনে, বাট আমি আজকে তোমাদেরকে 9টা না টোটাল 10টা ভুলের কথা বলবো, যে 10টা ভুল স্কুল লাইফে কোনোভাবে করা যাবে না যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, যদি তুমি একরোল করতে চাও, যদি তুমি স্কুলে প্লেস করতে চাও। এই ভিডিওটা কোন ক্লাসের জন্য? সব ক্লাসের জন্য, ক্লাস 6 to 10 যে কারোর জন্য এই ভিডিওটা প্রযোজ্য। প্রত্যেকটা ক্লাসে এই ভুলগুলো তোমরা করে থাকো, ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে দেখো, ছোট্ট একটা ভিডিও হবে। তো আমরা চলো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে সিলেবাস নিয়ে পাগলামি। এটা একটা খুব মেজর পয়েন্ট। দেখো, স্কুলে গেলে আমাদের স্কুলের শুরুর দিকে কিন্তু আমাদেরকে একটা সিলেবাস দিয়ে দেয়, অর্ধবার্ষিক বার্ষিক ভাগ করে দেওয়া থাকে। অর্ধবার্ষিকে কয়েকটা চ্যাপ্টার, বার্ষিকে কয়েকটা চ্যাপ্টার। কিন্তু যারা অ্যাকচুয়ালি স্কুলে ভালো রেজাল্ট করে তারা কখনো এই সিলেবাস নিয়ে চিন্তাই করে না। তারা চিন্তা করে যত দ্রুত সম্ভব সিলেবাস শেষ করা। এটা 9-10-এর ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। তুমি যত দ্রুত সিলেবাস শেষ করবা, তত দ্রুত তুমি কোশ্চেন সলভ করতে পারো, তত দ্রুত তুমি প্র্যাকটিস করতে পারো, তত দ্রুত তুমি রিভাইজ করতে পারবা, তত দ্রুত তুমি বাকিদের চেয়ে আগাবা। সো তোমার যখন স্কুলের সিলেবাস দিবে, এই সিলেবাসটা শুধুমাত্র অর্ধবার্ষিক পরীক্ষার 1 মাস আগে দেখবা, বার্ষিক পরীক্ষার 1 মাস আগে দেখবা। তার আগে পর্যন্ত তোমার জন্য কোনো সিলেবাস এক্সিস্ট করে না। তোমাকে 6 মাসে যে 4টা চ্যাপ্টারই পড়তে হবে, 5 নম্বর চ্যাপ্টার পড়া যাবে না এমন কোনো কথা নাই। তোমার টার্গেট থাকবে তোমার স্কুলের বইটা 1 বছরের বই তুমি 7 মাসে শেষ করার চেষ্টা করো। তাহলে দেখবা 8 মাসে হয়েছে। পরবর্তী 4 মাস তুমি প্র্যাকটিস করে ঝালাই করে উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করতে পারতেছো। তোমার স্কুলের যারা 1 থেকে 10 রোল হয় বা হবে, তারা প্রত্যেকে তাদের বই অনেক আগে শেষ করে। কিন্তু যারা খারাপ স্টুডেন্ট, ফেলুয়ার স্টুডেন্ট, 30, 40, 50, 60, 70 রোল, তারা সিলেবাসটা নিয়ে পড়ে থাকে। এবং তারা সবচেয়ে মজার কথা, পুরা 3-4 মাস ধরে 1-2টা চ্যাপ্টার পরে অর্ধবার্ষিক পরীক্ষার আগে আগে টানে বাকি চ্যাপ্টারগুলো পড়া শুরু করে। এই কারণে ধরা খায়। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে তোমাকে তোমার সিলেবাস ফেলাই দিতে হবে। সিলেবাস দেখবা পরীক্ষার আগে, তার আগে পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি দ্রুত আগাইতে থাকবে। যত দ্রুত সিলেবাস শেষ হবে তত তোমার জন্য ভালো। এবং এক্ষেত্রে কিন্তু কোচিং সেন্টারগুলোকে অ্যাভয়েড করতে হবে, কোচিং বা প্ল্যাটফর্মগুলোও। এরা অনেকে তোমাকে এত স্লো আগাবে। এখন দেখো এরা কেন স্লো আগায়, কারণ তুমি প্রতি মাসে তোমার বাড়ির টিচারও যদি স্লো আগায়, মনে রাখবা কেন স্লো আগাচ্ছে। মাসিক বেতন ধরো 1000 টাকা, ও যদি তোমাকে 4 মাসে তোমার প্রত্যেকটা ক্লাসের সিলেবাস আমি বলবো 3-4 মাস, ম্যাক্সিমাম 6 মাসে শেষ হবে। কিন্তু ও যদি তোমাকে এটা 12 মাস পড়ায়, তাহলে 1000 করে তুমি ওকে কত টাকা দিবা? 12,000 টাকা। অফলাইনে পড়লে 5,000 টাকা, কত দিবা? 60,000 টাকা। সো যেখান থেকে ও তোমাকে 60,000 ভাঙাইতে পারে, ও কেন 12,000 শেষ করাবে? এই ধান্দাটা অনলাইনে অফলাইনে চলে। কিন্তু তোমাকে তোমার ভালোটা বুঝতে হবে। যত দ্রুত সিলেবাস শেষ করবা তত তোমার জন্য ভালো। এবং এই মোটিভেশনে পড়বা, এমন কোনো জায়গায় পড়বা যেখানে খুব দ্রুত সিলেবাস শেষ হবে। যেমন আমরা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের কোর্সের সব রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সব শেষ। সো আমাদের স্টুডেন্টরা 2 মাসের মধ্যে সব ক্লাস পাওয়া যাবে। দেন তারা যত র্যাপিডলি শেষ করতে পারে তত তাদের জন্য ভালো। কিন্তু অনেকে আছে কোর্স শুরুই করবে ফেব্রুয়ারি মাসে, এবং ধীরে 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 দেখবো বার্ষিক পরীক্ষার একদিন আগে লাইভ ক্লাস দিয়ে দিছে। সো দ্য চয়েস ইজ ইয়োর্স। এর পরবর্তীতে সেটা হলো সব সাবজেক্ট ফোকাস না দেওয়া। সব সাবজেক্ট ফোকাস না দেওয়াটা কি? দেখো, অনেকের ক্ষেত্রে একটা ভুল তোমরা করো, স্কুলের প্লেসিং কিভাবে হয় মোট মার্কের উপরে, নট জিপিএ গোল্ডেন। মোট মার্কের উপরে স্কুলের প্লেসিং হয়, রোল নির্ধারণ করা হয়, এবং আমাদের বোর্ডের ভিত্তিটাও আসে। গোল্ডেন বা জিপিএ 5 সবাই পায়, মোট মার্কে কাটাইতে হয়। এখন সায়েন্স আর ম্যাথ, এই দুইটাতে তো মার্কের হিউজ ডিফারেন্স করার অপশন নাই। মার্কের হিউজ ডিফারেন্স হয় হলো বাংলা, ইংলিশ, বিজিএস অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়, তারপরে হইল গিয়া ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপর হলো শারীরিক শিক্ষা, তারপর হলো চারু ও কারুকলা, গারস্থ, কৃষি। এই সাবজেক্টগুলো যেগুলো ইনফরমেটিভ এবং বড় বড় সাবজেক্ট, যেগুলো টিপিক্যাল মানুষজন পড়বে না, এগুলা দিয়ে তুমি নাম্বারে মানুষকে কাটাইতে পারবা। তুমি বাংলাতে 2 মার্ক বেশি পাও, এই 2 মার্ক কাটানো টাফ। বিজিএসে তুমি 7-8 মার্ক 9 মার্ক মানুষের চাগায় যেতে পারো যদি তুমি প্রপারলি পড়াশোনা করো। সেক্ষেত্রে অলওয়েজ তুমি প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি মূল্যায়ন করবা, নট অনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তুমি এখনও এইচএসসিতে উঠো নাই, তুমি এখনও বুয়েটের প্রিপারেশন নিচ্ছ না যে তোমার সাবজেক্ট ওয়াইজ কোনো বায়াস থাকবে। তুমি স্কুলে পড়া একটা বাচ্চা ছেলে বা মেয়ে। সো তোমার কাছে প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এই সাবজেক্টগুলো শেষ করতে কিন্তু সায়েন্সের মতো তো সময়ও লাগে না। সো যারা চালাক, ওরা বই নিয়ে নিজে বাসায় বাংলাদেশি বিশ্ব পরিচয় পড়ে ফেলে, ইসলাম নৈতিক শিক্ষা দাগায় পড়ে ফেলে। আগে থেকে পড়ে ফেলার কারণে পরীক্ষার হলে এক্সট্রা লেভারেজ পায়। সো প্রতিটা সাবজেক্টকে ইকুয়ালি ট্রিট করবা। এবং বাংলাদেশের মেজরিটি প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র সায়েন্স এবং গণিত শুরু করছে, আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দিচ্ছি, রেকর্ড ভার্সন, প্রত্যেকটা সাবজেক্ট।
সো তুমি যখন আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোতে ভর্তি হবা তুমি সবগুলা সাবজেক্টের ইকুয়াল ইম্পর্টেন্সে ক্লাস, লেকচার শিট এবং বইটই পাওয়া যাবা, ঠিক আছে? সো যারা এনরোল করো না এখনও, এনরোল করো, সামনে আমাদের গ্র্যান্ড আনভেলিং হবে, সেটাও তুমি দেখবা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে ম্যাথ হাতে লিখে করো। দেখো, ম্যাথ হাতে লিখে না করা, তোমরা কখনো কেউ নোট খাতা করবে না। বাজারের বইতে তোমাদের বইয়ের ম্যাথের সলভ আছে, নোট খাতা করার দরকার নাই। নোট খাতা করা ইজ এ ওয়েস্ট অফ টাইম। তোমাকে যেটা করতে হবে রেগুলার ম্যাথ প্র্যাকটিস করা। আমরা কি করি, ম্যাথ দেখি, স্যার বুঝাইছে, ওকে খুব ভালো, বাট নিজে হাতে লিখে বাসায় ম্যাথটা করছি। বাসায় কি 1 ঘন্টা আমি ম্যাথ করি? যারা ম্যাথে দুর্বল বা ম্যাথে ভালো মার্ক পাইতে চাও, উপপাদ্য হোক, সম্পাদ্য হোক, প্রমাণ হোক, ম্যাথ হোক, যা হোক, প্রতিদিন 1 ঘন্টা টাইম রাখো, যখন তুমি ম্যানুয়ালি হাতে লিখে ম্যাথ করবা। নোট খাতা করলে ওই একবারই লিখবা, মনে হবে যে অনেক কিছু করে ফেলছো, বাট আলটিমেট আউটকাম কিছু নাই। নোট খাতা লাল কালি দিয়ে কোশ্চেন লিখছো, কালো কালি দিয়ে সলিউশন লিখছো, ওয়েস্ট অফ টাইম। গাইডে সলিউশন আছে, গাইড দেখো, গাইডের সলিউশনটা দেখো, দেন নিজে এক্সট্রা করে আর 2টা ম্যাথটা প্র্যাকটিস করো। দ্যাটস এ ফার মোর বেটার প্র্যাকটিস, ওকে? এর পরবর্তীতে 4 নাম্বার, মেড ইজি সলভ না করা। তোমাদের প্রত্যেকের বাসায় পুরাতন টেস্ট পেপার মেড ইজি থাকতে পারে বা গাইড থাকতে পারে। যেমন আমরা এই বছর একটা কম্বাইন্ড গাইড আনবো, যেটা মার্কেটে প্রচুর হিট খাবে, এটা আমরা জানি। সো এই বইগুলোতে যেটা থাকে যে বিগত বছরের তোমার স্কুলের বা তোমার বোর্ডের বা তোমার বার্ষিক পরীক্ষার বা তোমার অর্ধবার্ষিক পরীক্ষার বিগত বছরের কোশ্চেনগুলো থাকে, এবং এই কোশ্চেনগুলাই তোমার স্কুল, তোমার প্রতিষ্ঠান, তোমার কোচিং সবাই কপি করে। স্কুলের স্যারেরা মেজরিটি অফ দ্য টাইম ইউনিক কোশ্চেন্স করে না। সো তুমি যদি কোনো একটা সাবজেক্টে পরীক্ষার হলে ডিরেক্ট খাতা খুলে কমন পায়ে লিখতে চাও, সুন্দর মতো এই বিগত বছরের কোশ্চেন টেস্ট পেপার মেড ইজি থেকে সলভ করো। আর ছোটো ক্লাসের টেস্ট পেপার মেড ইজি আসলে হয় না, সেক্ষেত্রে গাইডের যে কোশ্চেনগুলো, অনুশীলনীর বা প্র্যাকটিসের কোশ্চেনগুলো, সেগুলো সলভ করো। এগুলা থেকে কোশ্চেন আসবেই, তুমি স্কুলের পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে সেটা হলো রেগুলারিটি মেনটেন না করা। দেখো, রেগুলারিটি মেনটেন না করা মানে কি স্কুলে রেগুলার যাওয়া না, স্কুলে রেগুলার না গেলেও হয়, বাট যেটা হলো পড়াশোনায় রেগুলারিটি। অনেকে আছে পুরা বছর খেলে ধুলে হ্যান ত্যান, স্কুল লাইফে আসলে অনেক এনার্জি থাকে, খেলাধুলা আমি না করবো না, খেলাধুলা ভালো অনেক, কিন্তু তুমি যদি রেগুলার পড়াশোনা না করো, যে না আমি পুরা 3 মাস না পড়ে একেবারে অর্ধবার্ষিকের আগের 1 মাস পাগলের মতো পড়তেছি, অল্প কয়েকদিন পড়ে পাশ করা যায়, ভালো রেজাল্ট করা যায় না। তোমার টার্গেট পাশ করা না, তোমার টার্গেট ভালো রেজাল্ট করা। এই জন্য রেগুলার পড়ার মধ্যে থাকবা। দিনে 4 ঘন্টা পড়ো, বাট প্রতিদিন পড়ো। দিনে 2 ঘন্টা পড়ো, বাট প্রতিদিন পড়ো। প্রতিদিন কনসিস্টেন্সি উইল অলওয়েজ বিট এনিথিং এলস। কনসিস্টেন্ট থাকতে হবে। তোমার পড়ার কাজ যাতে কখনো এরকম না হয়, আজকে 6 ঘন্টা, কালকে 2 ঘন্টা, তারপর 17 ঘন্টা, তারপর 3 দিন কিছু পড়ি নাই, আবার 17 ঘন্টা আবার কিছু পড়ি নাই, এটা না। কনসিস্টেন্ট একটা কার্ভ থাকবে, ঠিক আছে? যে আমি রেগুলার পড়াশোনা করি, রেগুলার কোচিংয়ে যাই, রেগুলার ক্লাস করি। এরপরে মুখস্থ অনীহা। দেখো, এটা বাঙালি কেন জানি বুঝে না যে বাঙালির পড়ার 80% টপিকই হলো মুখস্থ। ম্যাথ কয়টা আসে? মেজরিটি ব্যাখ্যামূলক প্রশ্ন, বাংলা মুখস্থ, বিজিএস মুখস্থ, ইসলাম নীতি শিক্ষা মুখস্থ, শারীরিক শিক্ষা মুখস্থ। কয়টা সাবজেক্ট নিবা? কেমিস্ট্রির ব্যাখ্যাগুলো মুখস্থ, বায়োলজিও মুখস্থ, বাদ থাকলো ফিজিক্স আর হইল গিয়া ম্যাথ। এই 2টাতে খালি সলিউশনের ব্যাপার আছে, বাকি মেজরিটি হলো মুখস্থ। সো তুমি যদি চিন্তা করো অলওয়েজ বানায় লিখবা, তোমার বানানোর দক্ষতা অত ভালো না, আনলেস তুমি অনেক দিন বানায় লিখে আসতেছো। সো সেক্ষেত্রে মুখস্থর প্রতি অনীহা রাখবা না। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করার মতো টপিক, সেগুলো যারা মুখস্থ করবা। যদি কেউ মুখস্থ নিয়ে, মনে রাখবো যে একটা কথা আছে না, মুখস্থ বিদ্যা তোমার ব্রেনকে ধ্বংস করে, তা না। মুখস্থ বিদ্যা তোমার ব্রেনকে ধ্বংস করলেও তোমার সাফল্যকে ত্বরান্বিত করে, এটা মনে রাখবা। ম্যাথ মুখস্থ করতে বলতেছি না, বাট যেই জায়গায় সব বুদ্ধি শেষ হয়ে যায় সেই জায়গায় মুখস্থর রাস্তা ওপেন হয়। এরপরে চলে আসলো আমাদের 8 নাম্বার পয়েন্ট, সেটা হলো এমসিকিউ ফোকাস না দেওয়া। আমি এখানে পয়েন্টটা লিখতে চাচ্ছিলাম গাইড না পড়া, বাট সমস্যা নেই, তুমি গাইড বাদে অন্য যে কোনো সোর্স থেকেও যদি তুমি সুন্দর মতো এমসিকিউ প্রিপারেশনটা নাও। দেখো, তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে 20, 25, 15 মার্কস থাকে এমসিকিউতে। সৃজনশীলে কত বেশি মার্ক ডিফারেন্স করতে পারবে না, ওই টিচার খাতা কাটলে 1, 2, 3, 3, 1, 2, 3, 3 এমনি নাম্বার দিবে, কিন্তু মার্ক ডিফারেন্সটা হয় হলো এমসিকিউতে। সো যদি তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চাও, মূল বই দাগাই পড়ো, গাইড বইগুলো থেকে এমসিকিউ পড়ো। আমরা আমাদের গাইডে এবছর অনেকগুলো এমসিকিউ রাখবো, এবং ওই প্রত্যেকটা গাইড তোমাদের পার ক্লাসের যে কোর্সগুলো আছে এগুলোতে তোমরা ফ্রিতে পাওয়া যাবা। সো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই এমসিকিউ তোমাকে বাকিদের চেয়ে অনেক বেশি আগায় নিয়ে যাবে। দেখবে যে বাকিরা এমসিকিউতে আছে 20, তুমি পড়ে আসো 23,
3 মার্ক তুমি এক্সট্রা ফ্রিতে পেয়ে যাচ্ছ অনেক কম এফোর্টে, কারণ বাঙালি আজীবন সৃজনশীলের জন্য পড়ে, রিটেনের জন্য পড়ে, এমসিকিউর জন্য কেউ পড়ে না। এখন আমরা যদি পয়েন্টের দিকে তাকাই, দেখো 1 2 4 5 নম্বর পয়েন্ট নাই, 6 7 8। 5 নম্বর পয়েন্টটা কি, যে তুমি স্কুল লাইফে ধরা খাবা। আর একটা বড় ভুল যদি তোমার হবে আমাদের একাডেমিক প্রোগ্রামে ভর্তি না হওয়া। তুমি যদি আমাদের একাডেমিক প্রোগ্রামে ভর্তি না হও, তুমি সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে সবচেয়ে কম সময়ে সিলেবাস শেষ করার কোর্স এবং বই ফ্রিতে পাচ্ছ না। এবং আমরা কিন্তু এত চাকচিক্য, জাকজমক, প্রমো, সেলিব্রিটি এগুলো কোনো কিছু তো নাই। আমি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয়, আমি দিনাজপুর বোর্ডের ফার্স্ট এইচএসসিতে 15টা ভার্সিটিতে চান্স পাওয়া। আমি জানি আমি কি পড়াবো, আমার স্টুডেন্টদেরকে কীভাবে পড়াইতে হবে। আমাদের টিমও এরকম, তারা ডেডিকেটেড, তোমাকে প্রপার পড়াবে, এক্সট্রা বোগাস কিছু দিবে না, শর্ট ফর্ম কন্টেন্ট দিবে এবং স্কুলে ভালো রেজাল্ট করাটা এনশিওর করবে। সো তুমি যেই ক্লাসেরই হও না কেন, আমাদের কোর্স ফি বাকিদের 100 ভাগের 1 ভাগ। সো তোমার এই টাকাটা দিয়ে কোর্সটা কিনে রাখলে তুমি দেখতে পাবা আগামী মাসগুলোতে কোর্সে কী কী কন্টেন্ট অ্যাড হচ্ছে। সো তোমার যদি টাকা ইনভেস্ট করতে চাও প্রপারলি, আমাদের যে কোনো একটা কোর্সে এনরোল করে ফেলো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী এনরোল করছে, তুমি 6 থেকে 10-এর যে কোনো ক্লাসে হইলে তুমি তোমার ক্লাস প্রোগ্রামটাতে এনরোল করে ফেলো। রেকর্ডেড প্রোগ্রাম আমাদেরই একমাত্র, বাকি সবার লাইভ। সো তুমি যদি কম সময়ে ক্লাস করতে চাও বা কোনো একটা ক্লাস র্যান্ডমলি ঢুকতে চাও, সেটা অবশ্যই রেকর্ডেড প্রোগ্রামে হবে, লাইভ প্রোগ্রামে হবে না। এরপরে চলে আসি আমরা, সেটা হলো 9 নম্বর পয়েন্ট, সেটা হলো ইংলিশ প্র্যাকটিস না করা। দেখো বাবারা, তোমরা ক্লাস 3 থেকে ইংলিশ গ্রামাটিক্যাল রুলস পড়ছো, ইংলিশ থিওরি পড়ছো, ইংলিশ মিনিং পড়ছো, বাট আলটিমেটলি এখান থেকে লাভ কী হয়েছে? লাভ কিচ্ছু হয় নাই। কারণ এই জিনিসগুলা থেকে আমাদের কমন আসে না। ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। সো ইংলিশে যদি তুমি স্কুলের পরীক্ষায় ভালো নাম্বার তুলতে চাও, পারলে বাসায় একটা গাইড কিনে ইংলিশের মডেল টেস্ট দিতে থাকো, ইংলিশের প্র্যাকটিস করতে থাকো। তুমি ইংলিশ যত বেশি প্র্যাকটিস করবা, তত তুমি দক্ষ হবা, তত তোমার ইংলিশে লেখার দক্ষতা বাড়বে, তত ভুল কমবে, তত তোমার নাম্বার বাড়বে। বাঙালি কি করে? ইংলিশের ঘুরে উল্টে পড়ে রুলস আর মিনিং, এই দুইটা বাঙালি আগে থেকেই জানতো, কিন্তু বাঙালি করে না একটা কাজ, সেটা হলো প্র্যাকটিস। তুমি বাংলার গ্রামার জানো না, বাংলার রুলস জানো না, বাট বাংলা বলতে পারো, কারণ তুমি বাংলা রেগুলার বলে 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 প্র্যাকটিস করে তোমার ফ্লুয়েন্সি চলে আসছে। সো আন্ডারস্ট্যান্ড দিস, যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে 10 নম্বর পয়েন্ট, সেটা হলো সৃজনশীল লেখার অভ্যাস না করা। ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের 7টা সৃজনশীল, ওই যে বাংলা প্রথম পত্রের 7টা সৃজনশীল, ওই যে ইসলাম ঐতিহাসিকের 7টা সৃজনশীল, এই যে সৃজনশীলগুলো যখন আমরা লিখি, মেজরিটি সৃজনশীল খোকলা লেখি, মানে একদম ফাঁকা, ভিতরে অন্তঃসার শূন্য, এবং এগুলোতে আসলে টিচাররা মার্কও দিতে পারে না। টিচাররা গতে দেয় 2, ঘতে দেয় 3 বা 2। এই কারণে তোমাদের সৃজনশীলের মার্ক কম আসে। সৃজনশীল যদি প্রপারলি লিখতে চাও, কিছু গাইড বই থেকে সৃজনশীল লেখার সময় তারা কী কী ওয়ার্ড ইউজ করছে, কী কী তথ্য দিছে, সেই জিনিসগুলো জানো এবং বাসায় সৃজনশীল লেখার প্র্যাকটিস করো। হঠাৎ করে পরীক্ষার হলে যায় 7টা সৃজনশীল লিখতে পারবা না, হঠাৎ করে পরীক্ষার হলে যায় বানায় লিখতে পারবা না। আগে থেকে অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন হলেও বা মাসে 1 দিন হলেও সৃজনশীল লেখার প্র্যাকটিস করো। এই জিনিসটা বাকি অনেকগুলো স্টুডেন্টের চেয়ে তোমার সৃজনশীলের মান বৃদ্ধি করবে। এবং স্কুলের সবচেয়ে বড় সুবিধা হলো, একবার যদি টিচাররা জানে যায় তুমি ভালো স্টুডেন্ট, তারা বাই ডিফল্ট তোমাকে বেশি নাম্বার দেবে। সো অর্ধবার্ষিকটাকে অনেক বেশি ফোকাস করো। এই 10টা ভুলই ছিল আজকের এই ভিডিওতে। আমাদের একাডেমিক ওয়ান শট প্রোগ্রামগুলো ওয়ান স্টপ, অ্যাকচুয়ালি একটা জায়গায় সব কিছু প্রোগ্রামগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি ডেমো ক্লাস দেখে আজকে এনরোল করতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।